আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ছোট্ট ছোট্ট বন্ধুরা, আমরা জানি তোমরা খুব বেশি টেনশনে আছো এবং তোমাদের এই টেনশন দূর করার জন্য আমি ইতিমধ্যেই বলছি যে বৃত্তের 20টা উপাদ্যর একটা ভিডিও দিয়ে দিছি। এই 20টা উপাদ্য কেউ যদি পইরা যাও, ইনশাল্লাহ এর বাইরে আর কোনো কিছু আসবে না। দেয়ার ইজ এ চান্স। এবং এই 20টা উপাদ্য কেউ যদি না পড়ো, তাহলে কোনোভাবেই তুমি হচ্ছে জেনারেল ম্যাথের 70 মার্ক অ্যান্সার সম্পূর্ণভাবে টেনশনে করে আসতে পারবে না। এবছর প্রশ্ন ডিফারেন্ট, তোমরা লাস্ট ব্যাচ যেটা ভিন্ন প্রশ্নে পরীক্ষা দিচ্ছ, প্রশ্ন টাফ হওয়ার চান্স আছে। এবং তোমরা জানো যে এহসানুল হক মিলন অলরেডি কিন্তু শিক্ষামন্ত্রী। সো বোঝা যাচ্ছে প্রশ্ন যদি টাফ করে, বৃত্তের উপাদ্য যদি সম্পাদ্য যদি বেশি পেঁচায় দেয়, টাইম লিমিটেশনের প্রবলেমগুলো দূর করার জন্য আমি তোমাদের জন্য আজকে নিয়ে আসছি একটা সলিউশন। সেই সলিউশনটা কি? যে বৃত্তের উপাদ্য ব্যতীত, পড়া ব্যতীত তুমি 70 মার্কের উত্তর জেনারেল স্টুডেন্ট হিসেবে করতে পারবে না। যারা অনেক বেশি মেরিটোরিয়াস তারা হয়তো করতে পারো, কিন্তু যারা করতে পারবে না তাদের জন্য ভাইয়ের একটা সলিউশন। আমরা প্রতিদিন চারটা করে উপাদ্য পড়বো বলছিলাম না? 5 দিনে আমরা সব শেষ করে ফেলবো। আজকে তার প্রথম পর্ব। আমরা শুরু করব 8.2 থেকে। আমরা কোন উপাদ্যটা প্রথমে পড়বো? দেখো তোমার বইয়ের ভিতরে যে উপাদ্যটা আছে, সবাই 8.2 তে যাও। 8.2 তে যা দেখো যে প্রথম যে উপাদ্যটা আছে, বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, এটা পড়ার আগে আমাদেরকে 2-3টা জিনিস পড়তে হবে। আসো আমরা একটু পড়ি। ফার্স্টে বুঝো, এটা একটা বৃত্ত। এটা একটা কি? বৃত্ত। এই বৃত্তের এইটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্র, এটাকে বলি হচ্ছে আমরা ব্যাসার্ধ। রাইট? মনে আছে? বুঝতে পারছি? ওকে। বৃত্তের মাঝখানের যে সেন্টারটা থাকে, অর্থাৎ যেই বিন্দু থেকে বৃত্তের প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব সেম, তাকে আমরা বলি কেন্দ্র। এবং এই প্রত্যেকটা দূরত্বকে আমরা কি বলতেছি? ব্যাসার্ধ। এবং এই ব্যাসার্ধ আমি বললাম হচ্ছে আর দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার? এটা হচ্ছে সেন্টার ও। এবার ভাইয়া বৃত্ত চাপ কি? এই যে একই চাপ ব্যাপারটা কি? দেখো, এটা একটা বৃত্ত কল্পনা করলাম, এটা তার সেন্টার। এবার আমি কি করলাম, এই যে আমার প্রকোষ্ঠ দেখে বৃত্তটা, এই বৃত্তটাকে আমি 2টা ভাগে আলাদা করে ফেললাম। 2টা ভাগে আলাদা করে ফেললাম। বৃত্তটাকে কি করলাম? 2টা ভাগে আলাদা করে ফেললাম। অর্থাৎ আমি কি করলাম, এই বৃত্তটার একটা জায়গা হচ্ছে আমি মুছে টুছে ফেললাম। মুছে টুছে ফেলে আমি এরকম 2টা পোর্শন আলাদা করে ফেললাম। এখানে একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। দেখছো? এই যে অংশটা তুমি দেখতে পারতেছো না, একটা বৃত্তের পরিধির উপরে 2টা আলাদা আলাদা বিন্দু নিলাম এবং এই বিন্দু নিয়ে বৃত্তটাকে কাট করে ফেললাম। কাট করার ফলে এই যে বৃত্তের এই একটা জিনিস যে উৎপন্ন হয়েছে, দেখছো? এই এতটুকু অংশকে আমরা কি বলি? চাপ। এতটুকু অংশকে আমরা কি বলতেছি? চাপ। এই এতটুকু অংশকে আমরা কি বলতেছি? চাপ। এবং এই পরিধির উপরে এই একটা বিন্দু থেকে এইখানে একটা রেখা টানলাম, এইখানে একটা রেখা টানলাম। এই যে এই সম্পূর্ণ অংশটাকে আমরা বলতেছি দিস ইজ চাপ। দিস ইজ চাপ। দেখছো? পরিধির উপরে একটা বিন্দু নিলাম এবং এখানে একটা রেখা টানলাম, পরিধির উপরে একটা বিন্দু নিলাম, এখানে একটা রেখা টানলাম। এইটাকে বলতেছি বৃত্তের ব্যাসার্ধ, এটাকে বলতেছি বৃত্তের ব্যাসার্ধ। এই যে বৃত্তের 2টা ব্যাসার্ধ এবং পরিধির উপর 2টা বিন্দু নিয়ে যেই জিনিসটা তুমি দেখতে পারতেছো, কোন জিনিসটা তুমি দেখতে পারতেছো? এই যে এই জিনিসটা তুমি দেখতে পারতেছো, এটাকে আমি কি বলি? চাপ। এটাকে আমি কি বলি? বৃত্ত চাপ। এটাকে আমি কি বলতেছি? বৃত্ত চাপ। বুঝা গেছে? এটাকে অনেকে এইভাবেও প্রকাশ করে। দেখো, এই যে এইটা একটা বৃত্ত, এই বৃত্তের এটা একটা কেন্দ্র, এটা ধরলাম ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধ সহ আরেকটা পরিধির উপর বিন্দু নিব। কোন বিন্দু নিব? এই যে এইটা। ঠিক আছে? এটাকে আমরা কি বলি? পরিধি। এই প্রত্যেকটা বিন্দুকে আমরা কি বলি? বৃত্তের উপরে প্রত্যেকটা বিন্দু, এই প্রত্যেকটা বিন্দু মিলে আমি যে রেখাটা কল্পনা করছি, এটাকে বলি আমরা পরিধি। কি বলি? পরিধি। এটাকে বলি কেন্দ্র, এটাকে বলি ব্যাসার্ধ। এবং এই প্রত্যেকটা বিন্দুকে আমরা কি বলি? পরিধির উপর বিন্দু। এবার বৃত্তের একটা কেন্দ্র এবং বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু নয়, 2টা বিন্দু। এবং 2টা বিন্দু থেকে 2টা রেখা আমি কোন জায়গায় মিলাবো? কেন্দ্রে মিলাবো। অর্থাৎ 2টা ব্যাসার্ধ নিব। তাহলে এই যে আমার জিনিসটা উৎপন্ন হয়েছে, এই এতটুকু জিনিসকে আমরা কি বলি? বৃত্তচাপ। এই এতটুকু জিনিসকে আমি কি বলি? বৃত্তচাপ। এবার বৃত্তের 2 ধরনের বৃত্তচাপ আমরা দেখতে পারি। বৃত্তে 2 ধরনের বৃত্তচাপ আমরা দেখতে পারি। কয় ধরনের বৃত্তচাপ দেখতে পারি? 2 ধরনের।
একটাকে আমরা বলি এই যে দুই ধরনের বৃত্তচাপ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই চাপটাকে ছোট্ট চাপটাকে, কোন চাপটাকে? ছোট্ট চাপটাকে, এটাকে আমরা বলি উপচাপ। কি বলি? উপচাপ। আর এই চাপটাকে, এই যে দেখো, এই যে বড় চাপটা, হ্যাঁ, এই যে বড় চাপটা, এইটাকে আমরা বলি অধিচাপ। এইটা যদি একটু মোটামুটি আঁকো তাহলে হচ্ছে এইটা হচ্ছে অধিচাপ, এটা হচ্ছে উপচাপ। দিস ইজ উপচাপ, দিস ইজ অধিচাপ। এটাকে আমরা বলি অধিচাপ, এটাকে আমরা কি বলতেছি? উপচাপ। বুঝতে পারছো? এই আইডিয়া ক্লিয়ার? আচ্ছা, আইডিয়া ক্লিয়ার? বুঝছো? ওকে, তাহলে চাপ বুঝাইছি, অধিচাপ বুঝাইছি, উপচাপ। এবার একটা সুন্দর কন্টেন্ট আছে যে বৃত্তের উপচাপে একটা কোণ অঙ্কন করলে সেই কোণটা কেমন হবে, এবং বৃত্তের অধিচাপে একটা কোণ অঙ্কন করলে সেই কোণটা কেমন হবে। এটা রিলেটেড একটা জিনিস পড়তে হবে। দেখো, এটা যদি মোটামুটি বৃত্তের কেন্দ্র হয়, এবার এই কেন্দ্রে আমি যদি একটা কোণ কল্পনা করি, কোণ মানে কি? ধরো আমি মোটামুটি লেভেলের বৃত্তের অধিচাপে একটা কোণ আঁকবো, যে এরকম একটা কোণ আমি আঁকলাম, দেখছো? তাহলে এটা কোন চাপে অবস্থিত? এই কোণটা অধিচাপে। এবং দেখো, এই কোণটা অলওয়েজ হবে সূক্ষ্ম কোণ। অলওয়েজ হবে কি? সূক্ষ্ম কোণ। এই যে বৃত্তের অধিচাপে একটা কোণ আঁকলাম, এই কোণটাকে আঁকলাম সূক্ষ্ম কোণ। আচ্ছা, এবার বৃত্তের উপচাপে আমি একটা কোণ আঁকলাম। মনে রাখবা, বৃত্তের উপচাপের কোণটা হবে স্থূল কোণ। বৃত্তের উপচাপে যে কোণটা আঁকবো সেটা হচ্ছে স্থূল কোণ। এটা একটু যদি আরেকটু ডিটেলসে দেখাই, চিন্তা করো এটা কেন্দ্র। এবার এইখান থেকে যে কোনো একটা কোণ আমি এখানে ড্র করলাম, একটু বৃত্তের ভিতরে দেখাই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এগুলো একটু বুঝতে হবে। ধরো এইখানে আমি একটা কোণ আঁকলাম, এটা মোটামুটি একটা চাপ, আচ্ছা, এই যে কোণটা আঁকলাম, এটা কোন চাপ? বড় চাপ বা অধিচাপ। এবং এই কোণটাকে আমি কি বলবো? সূক্ষ্ম কোণ। সেম ভাবে আমি যদি এইখানে আরেকটা কোণ কল্পনা করি, এই যে এরকম একটা কোণ, এটা কোণ, এগুলো কিন্তু কোণ, কেন্দ্র। চাপ বলি নাই কিন্তু, কোণ চাপে অঙ্কিত কোণ, ঠিক আছে? কোণ যে কোনো জায়গা থেকে আমি আঁকতে পারি, আর যখন আমি বলছি চাপ, তখন আমার কি নেওয়া লাগবে? কেন্দ্র এবং ব্যাসার্ধ। বুঝো? তাহলে এই যে কোণটা আছে, এই কোণটা অ্যাকচুয়ালি কি কোণ হবে? স্থূল কোণ। এই কোণে অঙ্কিত কোণ কি হবে? স্থূল কোণ। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমারে বলতেছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ চিন্তা করো এটা একটা বৃত্ত, তার এটা একটা চাপ, এখন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে চিন্তা করো এমন যে এইখান থেকে একটা রেখা টানলাম, এই একটা কোণ, এবং আরেকটা কি টানবো? ধরো এমন। আচ্ছা, এবার কেন্দ্রস্থ কি বৃত্তস্থ কি, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আসো, এখানে এটা হচ্ছে চাপ, এটাকে কি চাপ বললাম? দিস ইজ ACB চাপ। চিন্তা করো, এটা হচ্ছে ACB চাপ। এবার এই চাপের সাথে এই চাপের এই বিন্দু থেকে আমি যদি কেন্দ্র বরাবর একটা রেখা টানি এবং এই রেখাটা এই চাপের এই বিন্দুতে যুক্ত করে দিই, এখানে এই দুইটা রেখা টানলাম, তার ফলে এই চাপের উপর দেখো, এই যে এসিবি চাপের উপর, কোন চাপের উপরে? এসিবি চাপের উপরে একটা কোণ তৈরি হয়েছে, এবং এই কোণটা কেন্দ্রে তৈরি হয়েছে বুঝলা, এই কোণটাকে আমি নাম দিচ্ছি কেন্দ্রস্থ কোণ। কি নাম দিচ্ছি? কেন্দ্রস্থ কোণ। আর এই এসিবি চাপ, চিন্তা করো এটা একটা কি চাপ? এসিবি চাপ। এই এসিবি চাপের ঠিক উপরে, এই এসিবি চাপের ঠিক উপরে, এটা কি আর কেন্দ্রে উৎপন্ন হয়েছে? না, এই এসিবি চাপের ঠিক উপরে বৃত্তের পরিধিতে যে কোণটা উৎপন্ন হয় তাকে আমরা বলি বৃত্তস্থ কোণ। এসিবি চাপের উপরে ধরো এটা হচ্ছে ই পয়েন্ট,
তাহলে আমি কি দেখলাম যে এইটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। কেন কেন্দ্রস্থ? এটা একটা এসিবি চাপ, এই চাপের উপর দুইটা কোণ আমি আঁকলাম, এই চাপের উপরে যেই কোণটা কেন্দ্রের সাথে উৎপন্ন হয়েছে তাকে আমি বলতেছি কেন্দ্রস্থ কোণ, আর যেই কোণটা আমার বৃত্তের সাথে উৎপন্ন হয়েছে সেটাকে আমি বলতেছি বৃত্তস্থ কোণ। তো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে চাপ মোটামুটি দেওয়া আছে। তাহলে আমাকে কি বলার চেষ্টা করতেছে? আমাকে বলার চেষ্টা করতেছে যে কোণ, দেখো কোণ কিভাবে নেয়, কোণ হচ্ছে এই যে ও বিন্দুতে। তাহলে তুমি কিভাবে চিন্তা করবা? এ ও বি, কিভাবে চিন্তা করবা? এ ও বি। কেন? যেই পয়েন্ট থেকে তুমি কোণ নিবা ওই পয়েন্ট থেকে তুমি যাত্রা শুরু করবা। এই যে এটাকে রাখবো অলওয়েজ মিডলে। তুমি চাইলে বি ও বি এ লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এই যার কোণ তুমি নিবা তাকে রাখবা মিডলে। তুমি চিন্তা করবা হচ্ছে এইভাবে এ ও বি, তাহলে এই পয়েন্টটাকে কোথায় রাখতে হবে? মিডলে। এই পয়েন্টটাকে কোথায় রাখতে হবে? মিডলে। আবার তুমি নিতে পারো বি ও বি, একই জিনিস বোঝাবে, সমস্যা নেই। এই দুই প্রান্ত কারো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তুমি মিডলে কাকে রাখতেছো। তাহলে এ ও বি ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে হবে 2 ইন্টু এই কোণটা ই কোণ। এই যে এইভাবে চিন্তা করতে হবে, এ ই বি। তার মানে কি? বৃত্তের এই কোণটা যদি হয় ধরো 50 ডিগ্রি, এই কোণটা হবে কতটুকু? 25। এই কোণটা যদি হয় হচ্ছে 100 ডিগ্রি, এই কোণটা হবে কত ডিগ্রি? 50 ডিগ্রি। কারণ কি? এই 50-এর দ্বিগুণ করলে তুমি কি পাবা? 100 পাবা। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়? দ্বিগুণ। কোন চাপের উপর? একই চাপের উপরে। এটা কি? একই চাপের উপরে, যে এসিবি চাপের উপরে একটা রাখলাম, কেন্দ্রের সাথে একটা কোণ আঁকবো, বৃত্তের সাথে একটা কোণ আঁকবো, এটাকে আমি বলছি কেন্দ্রস্থ কোণ, এটাকে বলি বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? বেসিক ক্লিয়ার? আচ্ছা, আমাদের টিচার আসলে বেসিক ক্লিয়ার করে না। উপপাদ্য আসলে খুবই সহজ, আমাদের টিচাররা বেসিক ক্লিয়ার করে না, ফাঁকি মারে। যদি এই ভিডিও কোনো টিচার দেখে থাকেন, আই এম সরি, বাট আপনারা ফাঁকি মারেন। আপনারা আমারও পড়ান নাই। আমি যখন নিজে নিজে পড়ছি তখন এই জিনিসগুলা অ্যানালাইসিস করছি, আসলে কি কত বড় ফাঁকি আপনারা স্টুডেন্টদেরকে মারেন। ঠিক আছে, এটা শুধুমাত্র যে এইখানে সীমাবদ্ধ সেটা না, ইউনিভার্সিটিতেও এরকম করেন। সো বদলান, একটু বদলান, ভালো মানুষ হন। ওকে, এই জিনিসগুলা কোনোদিনই তো বুঝানো নাই, বুঝাইলে আর কষ্ট হইতো না। হোয়াট এভার, এখন পরীক্ষার শেষ মোমেন্টে আইসা এগুলা পড়া লাগতেছে। আচ্ছা, চিন্তা করো এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ ও সি টি ত্রিভুজ। আচ্ছা, এবার তোমাদেরকে একটা মজার জিনিস শিখাবো। দেখো, এইটা যদি একটা ত্রিভুজ হয়, এটা কি একটা ত্রিভুজ? এটা একটা ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজের তিনটা কোণ আছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল সমান সমান কত ডিগ্রি? ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে পারবে না। ত্রিভুজের এই কোণটা, এই কোণটা, এই কোণটা, অর্থাৎ কোণ কিভাবে লেখে? এই যে এইখানে মিডলে, এ কে কোথায় রাখতে হবে? মিডলে। ও এ সি প্লাস এই কোণটা এ ও বি, যেটা যেটা কোণ তাকে রাখতে হবে মিডলে। ও এ বি প্লাস এটাকে লিখবো কি? ও সি এ সি ও, অনেকে লিখতে পারো ও সি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মনে রাখবা ত্রিভুজের তিন কোণের সমষ্টি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি, ভুল করা যাবে না। আচ্ছা, দেখো ত্রিভুজের এই যে তিনটা কোণ, এটা কি ত্রিভুজের ভিতরে অবস্থান করতেছে। তার মানে এই তিনটা কোণই ত্রিভুজের অ্যাকচুয়ালি কেমন কোণ? অন্তস্থ কোণ। কেমন কোণ? অন্তস্থ কোণ। মনে রাখতে হবে এই তিনটা কোণই ত্রিভুজের কেমন কোণ? অন্তস্থ কোণ। এই তিনটা কোণই ত্রিভুজের কেমন কোণ? অন্তস্থ কোণ। খালি এই একটা বেসিক শিখো, দেখবা সব পারবা, সব এখনই সব পারবা। আচ্ছা, বুঝলা? আচ্ছা, ত্রিভুজের তিনটা কোণই কি কোণ? অন্তস্থ কোণ। আচ্ছা, এখন দেখো এই কোণটা কি? এটা কি ত্রিভুজের ভিতরে? না। তার মানে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এটা কেমন কোণ? ত্রিভুজের বহিস্থ কোণ। এটা কেমন কোণ? বহিস্থ কোণ। এই কোণটা ত্রিভুজের কেমন কোণ? বহিস্থ কোণ। এবং এই বহিস্থ কোণের পরিচয় কি? বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু এ ও টি। এবার তোমাকে আমি এমন একটা জিনিস বলবো, এটা হয়তোবা তোমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট কি বেসিক হইতে যাচ্ছে। মনে রাখবা ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ আমি যদি নেই, এটা কি কোণ নিচ্ছি? বহিস্থ কোণ। সেটা কি হবে জানো? সেটা কি হবে জানো? সেটা কি হবে জানো? এখানে কয়টা কোণ? তিনটা কোণ না? বলো, তিনটা কোণ না? বলো বলো বলো। এইটা একটা কোণ, এইটা একটা কোণ, আর এই পিঙ্কিশ কালারের একটা কোণ। দেখছো? এই যে আমি ব্লুইশ কালারের কোণটা নিলাম, এটা কি কোণ? বহিস্থ কোণ।
তুমি মনে রাখবা ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমান। কি বলছি? ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ, দেখো এটার সাথে যে কোণটা আছে, সাথে সাথে লাগানো মানে কি? সংলগ্ন কোণ। সাথে 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 সংলগ্ন মানে কাছাকাছি অবস্থান করছে। তাহলে এই কোণটা কি করছে? কাছাকাছি অবস্থান করছে, সংলগ্ন কোণ। আর বিপরীত মানে কি? বিপরীত। এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের যোগফলের সমান। এই দুইটা কোণের যোগফলের সমান। ও সি এ প্লাস কোণ ও এ সি, এই যে এই কোণটা আর এই কোণটার যোগফলের সমান। এই কোণটা এবং এই কোণটার যোগফলের সমান। ত্রিভুজের বহিস্থ দুইটা কোণের যোগফল তুমি যদি করো তাহলে তুমি সুন্দর করে কি পাওয়া যাবা? আরেকটা বহিস্থ, মানে ত্রিভুজের বিপরীত দুইটা অন্তস্থ কোণের যোগফল, বিপরীত অন্তস্থ কোণের যোগফল। ঠিক আছে? বিপরীত অন্তস্থ কোণের যোগফল বহিস্থ কোণের যোগফলের সমান। বিপরীত অন্তস্থ কোণের যোগফল কার সমান? বহিস্থ কোণের মানের সমান। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? ঘটনা ক্লিয়ার? মাথার মধ্যে ঢুকছে? লাস্ট আরেকটা জিনিস শিখাবো। তাহলে দেখছিস কয়টা জিনিস শিখা লাগছে? তুই বৃত্ত কি এটা বুঝছো, বৃত্তচাপ এটা বুঝছো, স্থূল কোণ কারে বলে, কোনটা কোন চাপ, অধিচাপ নাকি সূক্ষ্মকোণ। আচ্ছা সূক্ষ্মকোণ মানে কি জানি? 90 ডিগ্রি অপেক্ষা কম। স্থূলকোণ মানে কি? 90 ডিগ্রি অপেক্ষা বেশি। আল্লাহ, এটা তো ভুলে যেতে পারো অনেক সময়। স্থূলকোণ মানে কি? 90 ডিগ্রি অপেক্ষা বড়, সে হচ্ছে মোটা মোটা। ঠিক আছে? আমার মতো, সানি ভাইয়ের মতো, মুজাহিদ ভাইয়ের মতো। মুজাহিদ ভাই মোটা হয়ে গেছে, যাই হোক, মানে বড় বড় কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড়। আর সূক্ষ্মকোণ মানে কি? রাহুল দাদার মতো। ঠিক আছে? অনেক চিমচিমা। ওকে, আচ্ছা এই ভিডিওটা পাবলিশ হয়ে গেলে আবার ঝামেলায় পড়ে যাবে। আচ্ছা ইমল ভাইয়ের পেটের মতো কিন্তু স্থূলকোণ। ওকে, ওইটাও খুব সুন্দর লজিক। আর সূক্ষ্মকোণ মানে কি? চিকন। ঠিক আছে? সূক্ষ্মকোণ মানে কি? চিকন, আমাদের শাহেদের মতো। ঠিক আছে? শাহেদের হাড় মোটামুটি গোনা যায়, 206টা হাড়। বুঝছো? তাহলে সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা কম, স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বেশি। আমি এটা মনে রাখি মোটা চিকন দিয়ে। তারপর তোমারে শিখাইলাম কেন্দ্রস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ কি, এবং কি প্রমাণ করতে আমি চাচ্ছি। তারপর শিখাইলাম ত্রিভুজের বহিস্থ কোণ। এবার আসো তোমার আরেকটা জিনিস শিখাই, সমদ্বিবাহু ত্রিভুজ। এটা আবার কি করতে আইলো? অর্থাৎ যেই ত্রিভুজের, আচ্ছা যেই ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ কিন্তু 3 রকমের, এটা জানো? বলো তো ত্রিভুজ কয় রকমের? দেখছো এখানেও বেসিক। বাহু অনুসারে, বাহু অনুসারে ত্রিভুজ কত ধরনের? বাহু অনুসারে ত্রিভুজ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সমবাহু, মানে 3টা বাহুই সমান। একটা হচ্ছে সমদ্বিবাহু, তার মানে এটা হচ্ছে 2টা বাহু সমান। একটা হচ্ছে বিষমবাহু, তার মানে তার একটা বাহুও সমান না। সমবাহু ত্রিভুজ মানে কি? তার 3 বাহু সমান। কয় বাহু সমান? 3 বাহু। এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তার 3টা বাহুই কি হবে? সমান। এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরলাম। আমি লিখতে পারি এ বি, বিসি, সি এ। এবং মনে রাখবা এর 3টা কোণই অ্যাকচুয়ালি কত ডিগ্রি করে জানো? 60 ডিগ্রি করে। যেই ত্রিভুজের 3টা বাহু সমান তাকে আমি কি ত্রিভুজ বলবো? সমবাহু। এবং এর 3টা কোণই কি? 60 ডিগ্রি। আচ্ছা এবার আসো সমদ্বিবাহু। সমদ্বিবাহু বলতে বোঝায় যেই ত্রিভুজের 2টা বাহু সমান তাকে আমি বলি সমদ্বিবাহু। যে এ বি সি, চিন্তা করো এই ত্রিভুজের এইটাও থেটা, এইটাও থেটা। যেই ত্রিভুজের 2 বাহু সমান, এ বি ইজ ইকুয়াল টু বিসি, এই 2টা বাহু কি? সমান। এই ত্রিভুজটাকে কি বলে? সমদ্বিবাহু। এবং মনে রাখতে হবে সমদ্বিবাহু যে ভূমি আছে, ভূমি মানে কি? যার সাথে 2টা বাহু ঝুইলা আছে এরকম চিকিস করে, যার সাথে 2টা বাহু চিকিস করে অবস্থান করে সেটাকে আমরা বলি ভূমি। তাহলে এই ভূমির সাথে এই 2টা বাহু অবস্থান করছে, তার মানে এই ভূমি যদি বিসি হয় তার সাথে 2টা বাহু অবস্থান করছে। এই 2টা বাহু অ্যাকচুয়ালি কি কিভাবে অবস্থান করছে বলো? সমদ্বিবাহু, অর্থাৎ তাদের লেন্থ সমান।
মনে রাখবা এই ভূমির সাথে দুইটা বাহু যে কোণ উৎপন্ন করে তাও সমান, অর্থাৎ সমদ্বিবাহুর দেখছো দুইটা কোণ, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ সমান। ভূমি মানে কি? ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ সমান, কোণ সমান। ঠিক আছে, হোয়াট ইজ ভূমি? হোয়াট ইজ ভূমি? এই যে ভূমি, বিসি হচ্ছে ভূমি। এই ভূমির সাথে যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর লেন্থ সমান এবং এদের কোণের মান সমান। বুঝতে পারছো? ওকে, এবার আসো বিষমবাহু। হোয়াট ইজ বিষমবাহু? আচ্ছা, যেই ত্রিভুজের একটা বাহুও সমান নয়, যেই ত্রিভুজের একটা বাহু সমান নয়, যেই ত্রিভুজের একটা বাহু সমান নয়, AB is not equal to BC is not equal to CA, যেই ত্রিভুজের একটা বাহু সমান নয় তাকে আমি বলি বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজের দুইটা সুন্দর সুন্দর প্রপার্টি শিখে ফেললাম এবং এখন আমরা শিখব অ্যাকচুয়ালি উপপাদ্যটা কেমনে প্রুফ করব। অ্যাকচুয়ালি উপপাদ্যটা আমরা কেমনে প্রুফ করব কিংবা কেমনে প্রুফ করা উচিত। আচ্ছা দেখো কি বলছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে কি? ওই যে চিন্তা করো, এদিকে আসো, তুমি আগে কিভাবে কি লিখবা সেটাও তোমাদের শিখাই দিই। ঠিক আছে, আচ্ছা চিন্তা করো এটা একটা বৃত্ত এবং এই বৃত্তের এরকম দুইটা চাপ আছে, এই চাপের উপরে আমি একটা কোণ আঁকলাম। ওকে, চিন্তা করো যে এটা একটা চাপ এ বি সি ও। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি কি কি পাচ্ছ একটু লেখো। বিশেষ নির্বাচনে কি লিখবা জানো? বিশেষ নির্বাচনে কি লিখবা? এই দেখো আমি লিখে দিচ্ছি, আমার সাথে সাথে লিখো, যা মন চায় তাই লিখবা না, লিখবা এভাবে লিখবা সুন্দর করে, ও কেন্দ্র বিশিষ্ট। অ্যাকচুয়ালি বিশেষ নির্বাচনে যা মন চায় তাই লিখতে হয়, হাহা। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে দেখো চাপ কোনটা? এবি একটা চাপ, আমরা জানি শিখে আসছি। এবি চাপের উপর দণ্ডায়মান, এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা ভাইয়া? তুমি আমারে বলো, তুমি একটু আগে শিখে আসছো কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? এই যে এইটা কোণ AOB। ও বৃত্তস্থ কোণ কোনটা? সুন্দর করে লিখবে এভাবে, বৃত্তস্থ কোণ কোণ ACB। আচ্ছা তাহলে এখন তোমার লিখতে হবে, তোমার এখানে যেটা লিখতে হবে বিশেষ নির্বাচনে যেটা দরকার, প্রমাণ করতে হবে যে কোণ AOB is equal to 2 into ACB। বুঝছো? AOB into 2 into ACB। পাইলা? পাইছো? AOB 2 into ACB। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এটা প্রমাণ করতে হবে। এখন একটা কাজ করব, এখন আমি এই লাইন এরকম একটা লাইন টানবো, এবং এমনভাবে টানবো যাতে এই কোণটাকে, কোণ এসিবিকে সমদ্বিখণ্ডিত করে, কোণ এসিবিকে সমদ্বিখণ্ডিত করে এমন একটা লাইন টানবো। এবার অঙ্কনে কি করব দেখো, অঙ্কনে কিভাবে লিখবো, এই যে যেটা যেটা বলছি এটাই লিখবো, যে ওসি যোগ করি এমন ভাবে যেন ACB কোণের সমদ্বিখণ্ডক হয়, ACB কোণকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, সমদ্বিখণ্ডিত
খণ্ডিত করে। আচ্ছা দেখো আইডিয়া খুব সহজ, আমরা এতক্ষণ পর্যন্ত যা যা বেসিক শিখছি ওটা দিয়ে প্রুফ করব। চলো দেখি। তোমাদের টিচাররা আসলে তোমাদের শিখায় যে প্রুফ লিখো, বাট ওই প্রুফটা কেন লিখবো ওইটা আসলে কেউ এক্সপ্লানেশন দিবে না। টাফ, মানে পরের স্টেপটা আমি কেন করব, ওইটার আগের স্টেপটা আমি কেন এইটাই করলাম, এটার একটা এক্সপ্লানেশন আছে। ওই এক্সপ্লানেশন ধরতে পারলে ইটস আ প্রিটি ইজি থিং। কেন করলাম সেটা একটু দেখি। যে ও, এটা সি, এটা এ, এটা বি। ও এ সি বি, ওকে ওকে, এইভাবে মিলাই দাও। আচ্ছা এবার স্টেপ বাই স্টেপ আসো। দেখো তো এটা একটা চাপ না, এবি চাপ না, তাহলে তুমি আমারে বলো ও এ এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, ও বি একটা বৃত্তের ব্যাসার্ধ। এম আই রাইট অর রং? ওকে নাইস। এখন তুমি কি কি করবা দেখো। হ্যাঁ এটা মিলতেছে না কেন? ওকে, এই ব্যাসার্ধটা একটু ঠিক করে লিখো। এইটা আর এইটা কি ব্যাসার্ধ, ঠিক আছে। সো এবার বিসমিল্লাহ বইলা কাজ শুরু করো। কি কাজ শুরু করবা? আসো, আমি কি করতে হবে, কোণ, তাই না? মানে একটা একটা কোণের দ্বিগুণ, এটাই প্রুফ করতে হবে, এটাই হচ্ছে এখানে মূল মানে খেলা। আচ্ছা দেখো, ও এ এটা এটার ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ও বি বৃত্তের ব্যাসার্ধ। তেমনই ভাবে ও থেকে সি পর্যন্ত তুমি যদি যাও, এটাও কি বৃত্তের ব্যাসার্ধই, এটাও কি বৃত্তের ব্যাসার্ধ, রাইট? তাহলে এই যে ত্রিভুজটা তুমি লক্ষ্য করতেছো, দেখো আমি তোমাকে মার্ক করে দিই, এই ত্রিভুজটা তুমি যদি লক্ষ্য করতেছো, এটা একটা কি ত্রিভুজ বলো তো? সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ এই ওসি বৃত্তের ব্যাসার্ধ, ও এ বৃত্তের ব্যাসার্ধ, এটা একটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, রাইট? আচ্ছা এবার এই ত্রিভুজটাকে আমি একটু বাইরে নিয়ে আসি, এই ত্রিভুজটাকে আমি একটু বাইরে নিয়ে আসি, ঠিক আছে? শুধু এই ত্রিভুজটাকে আমি একটু বাইরে নিয়ে আসতেছি, এই ত্রিভুজটাকে আমি একটু কি করতেছি, বাইরে নিয়ে আসতেছি, তোমরা দেখো, ঠিক আছে? আচ্ছা দেখো, বুঝো বুঝো বুঝো, এই ত্রিভুজটাকে কি করছি, উঠায় বাইরে নিয়ে আসছি। এটা হচ্ছে এ, এইটা বললাম সি, এটাকে বললাম ও, এবং বললাম যে এই বাহু আর এই বাহু সমান, কারণ এটা কি বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজের এইটা কি ভূমি না? এই এবি কি? যে ত্রিভুজ ও এ সি তে ও এ ইজ ইকুয়াল টু ও সি, রিজন কি? বৃত্তের ব্যাসার্ধ, রাইট? তুমি সত্যি কথা বলো, তাই কি না? যে এইটা আর এইটা কি বৃত্তের ব্যাসার্ধ, এম আই রাইট? ওকে হ্যাঁ, সুন্দর কথা বলছেন ভাইয়া, অস্থির কথা বলছেন। আচ্ছা এখন তুমি আমারে বলো যে এই ত্রিভুজের ভূমি কত? ভূমি এসি ও ভূমি সংলগ্ন, ভূমি সংলগ্ন মানে ভূমির সাথে, ভূমির সাথে কে কে আছে? এই কোণটা আর এই কোণটা। তাহলে কোণ ও এ সি ইজ ইকুয়াল টু কোণ ও সি এ সমান হবে। কারণ কি? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন, ভূমি সংলগ্ন কোণ সমান, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ সমান। ওকে, খুবই চমৎকার কথা বলেছো তুমি, আমি খুবই খুশি হয়ে গেলাম। ওকে এবার দেখো, এবার দেখো, বললাম না এটা? এখন তুমি যদি চিন্তা করো যে ত্রিভুজের এই যে গ্রিন কালারের এই কোণটা কি?
বহিস্থ কোণ না, যে এই ত্রিভুজে বহিস্থ কোণ এ ও, ধরো এই জায়গায় একটা দিলাম টি, টি এ ও টি, এটা সমান সমান কি লেখা যায়? এই যে বিপরীত অন্তস্থ দুইটা কোণ, বিপরীত অন্তস্থ দুইটা কোণ কোনটা কোনটা দেখো তো। এটা একটা কি কোণ? অন্তস্থ কোণ। এটা একটা কি কোণ? অন্তস্থ কোণ। এই দুইটা কোণের যোগফলের সমান। এই যে আমরা শিখে আসছি, একটু আগেই শিখে আসছি যে কোণ ও এসি প্লাস কোণ ও সি এ এটার সমান হবে। আচ্ছা, এখন আমরা একটু আগে দেখলাম যে কোণ ওসিএ ইজ ইকুয়াল টু ওএসি লেখা যায়, তাহলে ওএসি লিখলাম এবং লিখলাম 2 ইন্টু ওএসি। আচ্ছা, তাহলে আমরা এই ত্রিভুজ থেকে আমি পাইয়া গেলাম এ ও টি ইজ ইকুয়াল টু, বা বহিস্থ এ ও টি এটা সমান সমান এইটা। সবাই এই পর্যন্ত বুঝছো? বলো এই পর্যন্ত বুঝছো? 100%। আমার মনে হয় না এই বেসিক পড়ানোর পরে কারো সমস্যা থাকার কথা। হোপফুলি এই পর্যন্ত তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। ওকে, এইটা উপরে লিখলাম। আচ্ছা, সেম ভাবে তুমি যদি এখন কল্পনা করো তুমি আরেকটা ত্রিভুজ নিয়ে আসবা। কোন জায়গায়? এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করবে। এই যে এই ত্রিভুজটা, এখন তুমি কোন ত্রিভুজটাকে নিয়ে কাজ করবা? এই ত্রিভুজটা। দেখো এই ত্রিভুজটাকে নিয়ে এখন কাজ করবে। দেখো এই ত্রিভুজটার মধ্যে সিমিলার গুণাবলী বিদ্যমান। সিমিলার গুণাবলী বিদ্যমান কি? এইটা এবং এইটা বৃত্তের ব্যাসার্ধ। তাইলে এই কোণটা আর এই কোণটা কি কোণ? ভূমি সংলগ্ন কোণ। তাইলে আমি এই যে ত্রিভুজ বিওসিতে, বিওসিতে অনুরূপভাবে আমি লিখতে পারি যে বহিস্থ, দেখো বিওটি, বহিস্থ বিওটি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কি লিখতে পারবো? এই যে বিসিও, এই যেখানে কি লিখছি এসিও, এসিও এওটি ইজ ইকুয়াল টু কি লিখছি? এওটি, এওটি ইজ ইকুয়াল টু লিখছি 2 ইন্টু এও কি লিখছি? ওএসি, সরি ওএসি, কি লিখছি? ওএসি, 2 ইন্টু ওএসি। একইভাবে আমি এখানেও লিখতে পারবো ও এ বি, ও ও সি বি, এই যে এই কোণটা ও সি বি, এই যে বিওটি, বিওটি বহিস্থ কোণ বিওটি, এই দুইটা কোণের যোগফলের সমান। এবং দেখতেছি এই বাহু আর এই বাহু কি? সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু কি লিখতে পারি? ও সি বি, এই যে সি কোণটা সমান। আচ্ছা, এটাকে আমি বলবো 1 নম্বর ইকুয়েশন, এটাকে আমি বলবো 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2 যোগ করো, যে কোণ এওটি প্লাস কোণ বিওটি ইজ ইকুয়াল টু কোণ ওএসি প্লাস কোণ ওসিবি। আচ্ছা, দেখো তো এওটি প্লাস বিওটি, ঠিক আছে, এওটি প্লাস বিওটি, এওটি প্লাস বিওটি কি হইল? এওটি প্লাস বিওটি, রাইট? সঠিক কিনা? কথা সত্য বলেছি? এওটি প্লাস বিওটি, আমি রাইট? এওটি প্লাস বিওটি, এই পুরোটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছে? এ ও বি রিপ্রেজেন্ট করতেছে না? এই পুরোটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছে? এ ও বি রিপ্রেজেন্ট করতেছে না? লিখে দিব এ ও বি, আর এখান থেকে 2 কমন নিয়ে লিখব কোণ ওএসি প্লাস কোণ ওসিবি। এই জায়গায় কি লিখব? 2 ইন্টু, দেখো ওএসি, ও এ সি প্লাস ও সি বি, তার মানে এই কোণটা আর এই কোণটা মিলে কি পুরো কোণটা রিপ্রেজেন্ট করতেছে? পুরো কোণটা মানে কি? এ সি বি, বুঝো? এই এতটুকু কোণ এইখানে এবং এই এতটুকু কোণ এই দিকটাতে, তাহলে এই পুরোটা মিলে আসলে কোন কোণটা রিপ্রেজেন্ট করবে? এই পুরোটা, দিস ইজ এ সি
বি। তাহলে এখানে লিখবো কোণ এ সি বি, এখানে লিখবো এ ও বি। প্রুফড। ইয়েস, প্রুফড। অর্থাৎ এই জিনিসটা প্রুফ করতে হইলে তোমাকে এই চারটা বেসিক ভালো করে জানতে হবে। হোয়াট ইজ কেন্দ্রস্থ কোণ, হোয়াট ইজ বৃত্তস্থ কোণ, কখন একটা ত্রিভুজের অন্তঃস্থ কোণ বহিঃস্থ কোণ সমান হয়, কখন তারা সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, এবং তারপরে তুমি এই সেই জিনিসটা বুঝতে পারবা। চারটা বেসিক না পড়লে এই জিনিসটা আমি তোরা বাইটাও খাওয়াই দিই, তুমি কি বুঝবা? তো ক্লাসে কি করায়? ডাইরেক্ট এইটা করায়। তার পিছনের গুলা কে বলবে একটু বলেন, বুঝতে পারছো? এখন দেখো, এটা পারছো না, এটা আরো সহজ। ওইটা পারছো না, এটা আরো সহজ। এটা কি বলতেছে জানো? এটা কি বলতেছে জানো? বিশেষ নির্বাচন ভাইয়া বলবো না, বিশেষ নির্বাচন ভাইয়া খালি আন্দাজে লিখে নিবে, একটা কি প্রমাণ করতে হবে সেইটা বলবো। এটা কি বলতেছে জানো? ধরো একই চাপের উপর এখন তুমি দুইটা কোণ আঁকবা, একই চাপের উপর তুমি দুইটা কোণ আঁকবা, এবং দুইটা কোণই এখন বৃত্তস্থ। দুইটা কোণ আঁকবা, দুইটা কোণই এবার কি আঁকলা? বৃত্তস্থ। একই চাপের উপর দুইটা কোণ আঁকলা, দুইটা কোণই হচ্ছে বৃত্তস্থ। ধরো এমন আঁকলা যে বি এ সি, আর একটা কোণ ধরো আঁকলা ই, আচ্ছা আচ্ছা, দুইটা কোণ আঁকবা, একই চাপের উপর দুইটা কোণ আঁকবা, ধরো দুইটা কোণই মোটামুটি দুইটা কোণ তুমি আঁকা ফেললা, ঠিক আছে? একই চাপের উপর ধরো এটা হচ্ছে বিসি চাপ, এবং একটা আঁকলা এ বি সি আর একটা আঁকলা বি সি ডি। একটা আঁকলা বিএসি কোণ, এই যে এই কোণটা, এবং আরেকটা আঁকলা ইয়েলো কালারের এই কোণটা। তাহলে প্রমাণ করতে হবে যে এই দুইটা কোণের মান সমান, প্রমাণ করতে হবে এই দুইটা কোণের মান সমান। তা কি করবা? তোমার কি বলছে? বিশেষ নির্বাচনে কি লিখবা? একদম সুন্দর লিখবা, তোমার সুন্দর করে বলবে যে দেখো যে কোণ, সরি, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে বিসি চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ, দুটি বৃত্তস্থ কোণ। কয়টা কোণ আঁকবা? দুইটা বৃত্তস্থ কোণ। এই দেখো, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো। তাহলে এখানে কয়টা বৃত্তস্থ কোণ আঁকছো? দুইটা বৃত্তস্থ কোণ। সেগুলো কি কি? কোণ বিএডি ও কোণ বিডিসি হলে প্রমাণ করতে হবে যে কি? প্রমাণ করতে হবে এই দুইটা কোণের মান সমান, বিএডি ইজ ইকুয়াল টু বিসিডি। এখন দেখো কত সহজে এটা প্রমাণ হয়েছে, দেখবা? আচ্ছা, তার আগে একটু অঙ্কন করা লাগবে। অঙ্কন কি করলাম? একটু আকাম করি, চলো। এই কোণটা মানে এই বাহুটা আর এই বাহুটা যোগ করে দিই, অর্থাৎ কেন্দ্রের সাথে ওবি আর ওসি যোগ করি, ওবি ও ওসি যোগ করি। আচ্ছা, চমৎকার কথা হয়ে গেছে, চমৎকার খেলা হয়ে গেছে। ওকে চলো এবার আসো, চমৎকার ভাবে এটার প্রুফ দেখবো। এক লাইনে প্রুফ শেষ, এক লাইনে। বাবা আবিরানন্দ এক লাইনে প্রুফ করে দিব। হ্যাঁ, এটা কোনো ম্যাথ? বলো, এটি কোনো ম্যাথ? নিজের অন্তরের অন্তরস্থল থেকে বলো ভাইয়া, এটি কোনো ম্যাথ? এই একটা কোণ, এটা কি? বি এ সি। ওকে, একটু আগে কি জানো একটা পড়ে আসলা? বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই না? তাহলে তুমি কি লিখতে পারো যে বিসি চাপে দণ্ডায়মান কোণ বি কেন্দ্রস্থ কোন কোনটা? বিওসি। কোণ বিওসি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 2 ইন্টু কোণ বিএসি। এভাবে সাইড নোট দিবা,
বৃত্তের একই, এই সাইড নেটগুলো কিন্তু লিখতে হবে না, এটা কিন্তু মার্কস কেটে দিবে। চাপের উপর দণ্ডায়মান, মানে যা জানো ওইটাই লিখবা, আমার মতোই লিখতে হবে এমন না। কেউ যদি লেখো দাঁড়ানো, কোনো সমস্যা নেই। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ, তুমি যদি লেখো যে কেন্দ্রের কোণ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, লিখতে হবে কেন্দ্রস্থ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? এটাই ভাবে লিখবা। বৃত্তস্থ কারো যদি মুখস্থ করতে কষ্ট হয় নিজের ভাষায় লিখবা, খালি দুইটা ওয়ার্ড ভুল করবে না, কেন্দ্রস্থ আর বৃত্তস্থ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর এই ওয়ার্ডটা ভুল করবে না, দ্বিগুণ বা দুই গুণ। তো যদি লেখো দুই গুণ কোনো সমস্যা নেই, খালি সাইড নোট দিয়ে বুঝাই দিবা যে তুমি আসলে এটা বুঝা করতেছো। আচ্ছা, এটা তো গেল একটা শর্ত। এখন আমি আবার এটাও বলতে পারি, যেহেতু এটা একই চাপের উপরে দণ্ডায়মান, তাহলে দেখো এই চাপের জন্য এটাও একটা কেন্দ্রস্থ কোণ, এইটা কি তার বৃত্তস্থ কোণ। তাহলে তেমনই ভাবে যে কেন্দ্রস্থ বিওসি ইজ ইকুয়াল টু লেখা যায় 2 ইন্টু বি 2 ইন্টু বি ডিলেট, ঠিক আছে? কসুটা ঝামেলা দেয় ফসা। দেখো 2 ইন্টু বি ডি সি। তাহলে কোন বিওসি ইজ ইকুয়াল টু বিওসি, এই একটা জায়গায় লিখতে পারি 2 ইন্টু বিএসি, আরেকটা জায়গায় লিখতে পারি 2 ইন্টু বিডিসি। আইলা কোন তো দুইটা সমান হয়ে গেল, 2 2 ক্যান্সেল আউট হইলে। তাইলে কি বুঝতে পারছো যে কিভাবে দুটো কোণ দেওয়া থাকলে টুকুস করে সমাধান হয়ে যায়? দেখেছো উপপাদ্য কত সহজ, কিন্তু তোমরা খালি ভুল করো। এখন বলো, আর কি কোনো কষ্ট আছে? নাই। আর কি কোনো কষ্ট আছে বলো? নাই। আচ্ছা, হাশেম, কাশেম, রাশেম 3 ভাই, তাদেরকে তার মা বলল যে তারা যেন সকল সময় সরল রেখাভাবে চলে। কিভাবে চলে? সরল রেখাভাবে। তো হাশেম, কাশেম, তাশেম 3 ভাই তারা একটা কাজ করলো। তারা চলতে থাকলো সরল রেখা বরাবর, জঙ্গলের রাস্তা চলতেছে, রাস্তা চলতেছে চলতেছে, হাঁটতেছে, হাট বাড়ি পার হইয়া জঙ্গলের রাস্তার দিকে যাইয়া তারা যাইতেছে যাইতেছে। এবার তারা একটা নদী দেখলো এবং মোটামুটি তারা সবাই শুয়ে পড়লো সাঁতার কাটার জন্য, নদীতে নামলো। আমরা জানি মোটামুটি চিত সাঁতার কেটে তারা পার হবে। এখন তাদের মা বলে দিচ্ছে যে তারা যেন সরল রেখায় চলে। তো একজন হচ্ছে হাশেম, এইখান থেকে নামলো, এই হচ্ছে কাশেম, এখানে দাঁড়াইলো। হাশেম, কাশেম আর তাশেম 3 ভাই তারা গেল। এবার তুমি আমেরিকার F-15 বিমান চুরি করে আইনা হাশেম, কাশেম, তাশেম রে ধ্বংস করে দেওয়ার জন্য তার উপরে ব্যালিস্টিক বোমা মারলা। তুমি যখন তাদের উপর থেকে যাইতে থাকবা, তুমি কি দেখবা? যে তাশেম এইখানে শুয়ে আছে, কাশেম এই জায়গায় শুয়ে আছে, হাশেম এই জায়গায় শুয়ে আছে। আচ্ছা বলো তো, এই যে একটা সরল রেখা তারা গঠন করছে, এই সরল রেখার মোট কোণ কত? মানে তুমি তাদেরকে শুয়ে থাকা অবস্থায় দেখবা যে তারা কত কোণ উৎপন্ন করছে। এটা মনে রাখবা 180 ডিগ্রি বা এক সরল কোণ। একটা সরল রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি, বা এটাকে আমরা অনেক সময় বলি এক সরল কোণ। অর্থাৎ তুমি তাদেরকে দেখবা যে তারা ভূমির রেসপেক্টে একদম শুয়ে আছে না, শুয়ে আছে না? অর্থাৎ তারা অ্যাকচুয়ালি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। খেলাটা তো এখানেই ভাইয়া। এই যে জিনিসটা বুঝাইলাম, তাহলে এই জিনিসটা দিয়ে দুইটা জিনিস বোঝা যায়। পৃথিবীতে যে কোনো জিনিস যদি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখনই তুমি কি বলবা? যে তারা কোথায় আছে? একই সরল রেখায় আছে। কি বলছি? পৃথিবীতে কোনো 3টা জিনিস, 4টা জিনিস, 5টা জিনিস যদি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, স্পেশালি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন তুমি তাদেরকে কি বলবা? তারা আসলে একই সরল রেখায় আছে। এবং এই একই সরল রেখা থাকার ব্যাপারটায় বাংলা ভাষায় খুব সুন্দর করে বলে সমরেখ। তাহলে আমি বলতে পারি এই এইচ বিন্দু, কে বিন্দু এবং টি বিন্দু, যেহেতু তারা তাদের
180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ তারা অ্যাকচুয়ালি কিসে আছে বলতো? তারা অ্যাকচুয়ালি আছে সমরেখ। কেননা এই সমরেখ কারা কারা? এইচ টি কে। কেননা তারা যে সরলরেখায় অবস্থান করছে সেই সরলরেখাটা আমরা জানি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, ঠিক এই আইডিয়াটাই আমরা এখন বাস্তবায়ন করব। আচ্ছা, দেখো কি বলছে, খুব ইম্পর্টেন্ট। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, হোয়াট ইজ ইট? এটা কি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ? এটা মানে কি? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আচ্ছা, এটা কিভাবে প্রুফ করব? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ওকে। আচ্ছা, আগে বুঝতে হবে অর্ধবৃত্ত মানে কি। একটা বৃত্তকে মাঝ বরাবর কাট করে দিছি। অর্ধবৃত্ত মানে কি? একটা বৃত্তকে মাঝ বরাবর কাট করে দিছি। একটা বৃত্ত, তাকে যদি মাঝ বরাবর আমি কাট করে দিই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে অর্ধবৃত্ত। এই যে আমি বৃত্তটাকে কি করলাম, মাঝ দিয়ে কাইটা ফেলছি। তাহলে দেখো এই এতটুকু অ্যাকচুয়ালি কি? অর্ধবৃত্ত। এই এতটুকু অ্যাকচুয়ালি কি? অর্ধবৃত্ত। এবং এইখান থেকে মোটামুটি যদি আমি ঢাইকা ফেলি, এখান থেকে মোটামুটি যদি আমি ঢাইকা ফেলি, তাহলে এতটুকু অ্যাকচুয়ালি কি প্রকাশ করতেছে? দিশা অর্ধবৃত্ত। এটা একটা কি? অর্ধবৃত্ত। ওকে, এটা কি? অর্ধবৃত্ত। দেখছো, এটা একটা অর্ধবৃত্ত। আচ্ছা, তাহলে এই যে অর্ধবৃত্ত, এই যে অর্ধবৃত্ত, এই বৃত্তের ভিতরে এই রেখাটা কি? ব্যাসার্ধ। এবং এই রেখাটাও কি? ব্যাসার্ধ। তাহলে এই সম্পূর্ণ রেখাটা অ্যাকচুয়ালি কি বলতো? সম্পূর্ণ রেখাটা অ্যাকচুয়ালি কি? ব্যাস। কারণ পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আমি যদি একটা রেখা টানি এবং এটা যদি কেন্দ্র দিয়ে যায়, একে আমরা বলতেছি ব্যাস। একে আমরা কি বলি? ব্যাস। আচ্ছা আচ্ছা, ব্যাস দেখতে কেমন? সরল রেখার মতো না? ব্যাস দেখতে কেমন? সরল রেখার মতো না? একটু আগে আমরা যেন কি শিখলাম, যে একটা সরল রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আরে এটা বলো না, বলো না। একটা সরল রেখা কত ডিগ্রি যেন কোণ উৎপন্ন করে? বলো না ভাইয়া। ও ভাইয়া, ও আমার ভাইয়া রে, আমার সোনা ভাইয়া, বলো তো একটা সরল রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এই যে একটু আগে পরেই আসলাম, কত কষ্ট করে, তোমরা আমাকে বলো ভাইয়া, আমার বলো না কেন? সরল রেখা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করি। তাহলে এই সরল রেখাটা বৃত্তের কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করছে? আবারও, এই সরলরেখাটা বৃত্তের কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করছে? 180 ডিগ্রি। এই সরলরেখাটা বৃত্তের কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করছে? 180 ডিগ্রি। তাহলে এই যে অর্ধবৃত্ত, তার মানে হচ্ছে বৃত্তের অর্ধেক, এবং এই রেখাটাকে আমি বলতেছি ব্যাস। আর এই ব্যাস যেহেতু একটা সরল রেখা, তাহলে এটা কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করছে? 180 ডিগ্রি। ক্লিয়ার? ঢুকছে 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 ঢুকছে, ঘটে ঢুকছে ঢুকছে। থাপ্পড় মারো থাপ্পড় মারো, হ্যাঁ ঢুকছে। ওকে, নাইস। এটা সরল রেখা বৃত্তের কেন্দ্রে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার কি বুঝাইতে চাইছে এটা বুঝো। এক সমকোণ অর্থ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, চিন্তা করো, এটা একটা বৃত্ত এবং এটাকে বললাম এ ও বি, এটা হচ্ছে সি। তাহলে আমি বলবো বিশেষ নির্বাচন আমার কি? বিশেষ নির্বাচনে কি বলবো? যে এবিসি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস, তাই না? এটি তো আমি জানি। এবি হচ্ছে কি? একটা ব্যাস। এবং যা
কেন্দ্রগামী, এটা তো অবশ্যই। এখন এসিবি এটা কি অর্ধবৃত্ত না? এসিবি অর্ধবৃত্ত হলে, এসিবি অর্ধবৃত্ত হলে কোন, এসিবি অর্ধবৃত্ত হলে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এই যে অর্ধবৃত্ত যেটা আঁকছি, এই অর্ধবৃত্তে যে কোণটা আমি নিব, এই অর্ধবৃত্ত বরাবর যে কোণটা আমি নিব, বুঝো এসিবি কি একটা অর্ধবৃত্ত, এবং এই অর্ধবৃত্ত বরাবর যে কোণটা আমি নিব, প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ, অর্ধবৃত্তস্থ, অর্ধবৃত্তস্থ কোণ এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা এক সমকোণ। বুঝতে পারছো? তাহলে আমাকে কি বলছে, একটা বৃত্তের এইটা হচ্ছে ব্যাস, মানে ওদের কথা অনুসারে তোমাকে যেটা মনে মনে চিন্তা করতে হবে যে এই বৃত্তটার এই হাফ পার্ট নাই, ঠিক আছে? মনে রাখতে হবে এই বৃত্তটার এই হাফ পার্ট নাই, ওরা এটাই বুঝাতে চাচ্ছে এই বৃত্তটার হাফ পার্ট নাই। তুমি কি বলতেছো যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত আছে, এই বৃত্তের ভিতর আমার এবি একটা ব্যাস যা কেন্দ্রগামী এবং এসিবি হচ্ছে অর্ধবৃত্ত। এবার এই অর্ধবৃত্তে একটা কোণ আছে, অর্ধবৃত্তস্থ কোণ এসিবি, প্রমাণ করতে হবে যে এসিবি হচ্ছে এক সমকোণ। এবার অঙ্কনে কি করব? অঙ্কনে যা বলবা যে তুমি একটা নতুন সুন্দর দেখে বৃত্ত অঙ্কন করছো, অর্থাৎ যেই দিকে সি বিন্দু আছে তার বিপরীত দিকে আরেকটা বিন্দু নিবা, ধরো ডি, এবং ডি নিয়ে বৃত্তটা সম্পূর্ণ করলা। এটাই লিখবা, সি বিন্দুর বিপরীতে ডি বিন্দু নিয়ে এবিসিডি বৃত্ত সম্পন্ন করি। আচ্ছা, এবার আসো প্রমাণ। এবার আসো কি প্রমাণ, দেখছো বেসিক পড়ায় পড়ায় প্রমাণ করলে আসলে কতক্ষণ লাগে, তাই না? আর ফাঁকিবাজি করে প্রমাণ করলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তুমিও বুঝবা না, আমারও উপকার নেই, উইন উইন সিচুয়েশন। তোমারও বোঝার ইচ্ছা নাই, আমারও পড়ানোর ইচ্ছা নেই, উইন উইন সিচুয়েশন, তাই না? তোমার আসলে দোষ নাই, দোষ আসলে টিচারের অনেক অংশে আছে, এটা স্বীকার করো। উপপাদ্য না বোঝানো ইজ ওয়ান অফ দ্য প্রবলেমেটিক সিন ইন বাংলাদেশ। এটা খুব ক্লাস 6-7 থেকে বোঝানো হয় না, আমি জানি, এটা ইচ্ছা করে বোঝায় না। আমি জানি না টিচার বুঝে কিনা, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, বাট চেষ্টা করা হয় না, এটা ট্রুথ। আচ্ছা, এখন তুমি একটু অবজার্ভ করো, চিন্তা করো, এটা একটা চাপ, এটা একটা এবিডি চাপ, এটা পুরোটা একটা চাপ। ওকে, কি চিন্তা করলাম যে এখানে যে এবিসিডি বৃত্তে দেখো তো এই পুরোটা একটা চাপ চিন্তা করলাম, এবি একটি চাপ। আচ্ছা দেখো এই চাপের কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও বি, কারণ এই পুরোটা একটা চাপ। ওকে, ডি ভুলে যাও, মনে করো এবি একটা চাপ, এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোথায়? ওমা কই গেল বোর্ড, কি হলো? ওকে, বোর্ড একটু ব্লিঙ্ক করছে। চিন্তা করো যে এবি এটা একটা কি চাপ, এবং এই চাপটার কি কেন্দ্রস্থ চাপ। দেখো এটা কিন্তু এমন হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, এমন না হইলেও হবে। তোমার ঘটনা হচ্ছে এই চাপটা হচ্ছে, চিন্তা করো এমন হয়েছে, যে এমন গিয়ে এমন হয়েছে, ঠিক আছে? তোমার এবি একটা চাপ এবং এই চাপটা কেমন, এই যে এমন এমন। তাহলে তুমি চিন্তা করো কেন্দ্রটা যদি এখানে হইতো তাহলে এটা এমন হইতো, যদি কেন্দ্রটা একদম এইখানে বসে গেছে, তার মানে এটা একটা কেন্দ্রস্থ কোণ। এটা একটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কত? এ ও বি। আর এই এবি চাপের উপরে বৃত্তস্থ কোণ কোনটা? এই যে এসিবি। আই না, তাইলে আমরা জানি
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা লিখবা, এখান থেকে লিখবা যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা ইতিমধ্যেই জানি এ ও বি মানে কি, সরল কোণ। তার মানে এটার ডিগ্রি কত? 180 ডিগ্রি। এ ও বি হচ্ছে 180 ডিগ্রি বা এক সরল কোণ, এটা আমরা জানি। কারণ কি, এটা ব্যাস, একটু আগে এই জিনিসটা বুঝে আসছে। তাইলে কোণ এসিবি ইজ ইকুয়াল টু কত? 180 ডিভাইড বাই 2, 90 ডিগ্রি। আরেকটা প্রুফ হয়ে গেল রে পাগলা। ডান 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 ডান। তাহলে এই কোণটা অ্যাকচুয়ালি কত? এ সি বি। ওয়াও, মজা আ গায়া। বুঝা গেছে? বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ অ্যাকচুয়ালি কত সমকোণ? এক সমকোণ। বুঝতে পারছি? বলো বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে, চিলিয়ার, বুঝা যায়। ওকে, আচ্ছা, ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা। আচ্ছা, এবার এই যে বাকি দুইটা, এটার সাথে আরেকটা যদি আমাদেরকে 8.3-তে এই তিনটা যেটা আছে, এই তিনটা হচ্ছে এক্সট্রা। এই তিনটা আমরা পরের পর্বে আপলোড করব। আজকের পর্বে 8.2 এর যতটুকু উপপাদ্য প্রয়োজন সম্পূর্ণটুকু তোমাদের পড়ানো শেষ, এবং এইটার উপরে বেস করে দুইটা এক্সট্রা, তিনটা এক্সট্রা আমরা পরের পর্বে আপলোড করব। কঠিনগুলো আগে পড়াই নিতেছি, বাকিগুলো সহজ। সহজগুলো যখন টান দিব একসাথে 5টা শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? 5টা পর্বে ভাগ করবো, আমি আস্তে আস্তে পড়াবো, তাড়াহুড়া করবো। আস্তে আস্তে আমাকে টাইমে দাও, তাই হবে। সো আজকের পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্ব ঠিক কালকে এই সময় আপলোড হবে। আল্লাহ হাফেজ।